ধৈর্য কখনোই কাউকে ঠকায় না। সংসার জীবনে একটা গৃহিণী যত বেশি পরিশ্রমী তার ধৈর্য ততই বেশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। সকালবেলায় এই যে দেখতেই পাচ্ছ বাসি বিছানাটা গুটিয়ে নিয়েছি, কিন্তু তার আগেও আমাকে আরও কিছু কাজ করতে হয়েছে। সেটা হচ্ছে আমাকে একেবারে ফ্রেশ হয়ে গোপালকে ঘুম থেকে উঠিয়ে তারপরে রান্নাঘর ছুটতে হয়েছে। রান্নাঘরে গিয়ে কিন্তু আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আবার দেখো ফিরে এসে তোমাদের সাথে দেখা করছি। আর আমি কি বলতো, এই যে আজকে বিছানা গুটানো থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে দেখলাম হাওয়া বাতাস একবারেই বইছে না, সেই কারণে দেখলাম যে যাই জানলাটা খুলে দিই। মানে কিছুদিন আগে হচ্ছিল কি যে হাওয়াটা প্রচুর পরিমাণে দিচ্ছিল, সেই কারণে জানলাটা খুলছিলাম না। আর এখন কি করছি, যদি দেখছি যে জানলাটা খোলা যায় তাহলে খুলে দিচ্ছি। তবে কুয়াশা কুয়াশা একটু ভাব রয়েছে, তবে কি বলতো আজকে না ঠান্ডাটা দেখছি নেই। তো চলো জানলাটা খুলে দিয়ে এদিকে রান্নাঘর যেতে হবে। এদিকে ছেলেকে এক গ্লাস গরম জল দিয়েছি, আর তার সঙ্গে আমিও খেয়েছিলাম একটুখানি জল। আর সকাল টাইমে কি বলতো, এই যে পুজোটা করতে দেরি হয়ে যায়, তো সেই কারণে কোনো রকমের খাবার দাবার একটু মনোযোগটা কমই থাকে দেখেছি। সকাল থেকে দেখো একটা গৃহিণী কিন্তু নিজের কাজ করুক না করুক, মানে নিজের ব্যক্তিগত কাজের কথা বলছি, নিজের খাওয়া দাওয়া টাইমে করুক না করুক, সংসারে কে কি খাবে তার সঙ্গে হচ্ছে সংসারে কার টাইমে কাজ হবে সেটা কিন্তু আগে দেখে। নিজের কাজটা আগে কিন্তু কখনোই কেউ দেখে না। মানে গৃহিণীদের কথা মেনলি বলার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে না আমি সবজিটা কাটতে লেগেছি। ওদিকে দেখলাম যে যেই ভাতটা ডালটা হতে থাকছে, তো এর মাঝে কিন্তু বসে না থেকে টুকটুক করে কাজগুলোকে এগিয়ে ফেলাই ভালো। আজকে দেখলাম যে পেঁপেটা রয়েছে, তো পেঁপেটা কাটতে থাকলাম। একদিন আগে দেখলাম যে মা পেঁপেটা এনে দিয়েছে, তো ভেতরটা একটুখানি ডাসা ডাসা লাগছে। ডাসা পেঁপের তরকারি কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর অনেকদিন হলো পেঁপের তরকারিটা খাওয়া হয়নি। আমি কিন্তু পেঁপে খেতে খুবই ভালোবাসি। আর আজকে কিন্তু নিরামিষের বার। আজকে এই যে পেঁপেটাও কাটছি আর কুমড়োটাও বের করেছি মুড়ি খাবারের জন্য, মানে ওই টিফিন টাইমে যেটা চলবে। ছেলের জন্য কিন্তু টিফিনে আজকে বানিয়ে দেবো একটুখানি চাউমিন। তো চলো এই যে সবজি কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করি একটুখানি। প্রত্যেক দিন সকাল থেকে দেখো অনেক ধৈর্য নিয়ে কাজ করি, অনেক কিছু কিন্তু এই সংসারের পিছনে দিয়ে থাকি, আর অনেক পরিশ্রমও করি। একটা সংসারে একটা গৃহিণীর কিন্তু অনেক অনেক ভূমিকা। একটা সংসারে দেখবে একটা গৃহিণী যত বেশি পরিশ্রমী তত বেশি ধৈর্যের। আর সত্যি কথা বলতেই কি, শুধুমাত্র পরিশ্রম করে গেলেই হয় না, ধৈর্য ধরে কিন্তু সংসারটাকেও টিকিয়ে রাখার চেষ্টা করেছি। সকাল থেকে কিন্তু দেখো একা সংসারে অনেক চাপ, তার সঙ্গে হচ্ছে কি একটুখানি কি বলতো, ধৈর্য না ধরলে দেখবে সংসারটা পরিশ্রম ছাড়া টিকিয়ে রাখা মুশকিলও হবে। আর প্রত্যেক দিন তো সকাল থেকে প্রত্যেকটা গৃহিণীর কম বেশি পরিশ্রম হয়েই থাকে। শুধুমাত্র আমার কি, একটু আগেই বললাম না যে পেঁপে কাটলাম, তো দেখো পেঁপে আর কুমড়ো মনে হয় যেন আমার এই দুটো তরকারি মোটামুটি সেম সেম ধরনের, তবুও কিন্তু আজকে কেটেছি। আজকে কিন্তু কাটার পর ভাবলাম যে কালকে বাঁধাকপি কাটা ছিল, তো ওটা করলেও হতো। আসলে মা যে পেঁপেটা এনেছিল না, ওই পেঁপেটা একটু ডাসা ধরনের, ওই জন্য দেখলাম যে নষ্ট না করলেই ভালো হয়। আসলে পেঁপে তো গুণাগুণের দিক থেকে তো অনেকটাই উন্নত। আমরা খাই না এই যা, মানে কি বলতো, যে জিনিসের কদর বেশি না সেই জিনিসটাকে আমরা কদর না করে আমরা কি করি বলতো, যেটা আর কি চাকচিক্যে ভরা সেই জিনিসের পিছনে দৌড়ায় সবসময়। গৃহিণীরা দেখবে এইরকমই কিছু একটা। সংসার জীবনে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কদর অনেকটাই বেশি, কিন্তু কদর দেয় না কেউ। জিনিসের কদর দিলে ওই যে কদরের মান কমে যায় হয়তো, সেই জন্যই দেয় না। নাকি কেউ ছোট হতে চায় না, ভগবান জানে সেটা। ঈশ্বর একমাত্র বোঝেন যে কি কদর একটা সংসার জীবনে একটা গৃহিণীর কি দাম, সেটা কিন্তু একমাত্র ঈশ্বরের জানা, তাছাড়া কিন্তু আর কারো জানা সম্ভব নয়। আমাদের মতো গৃহিণীদের দেখো ধৈর্য আছে, সহ্য আছে, অনেক কিছুই আছে, আর নিজস্ব পরিশ্রমও আছে। নিজস্ব পরিশ্রম আর ধৈর্যের দ্বারাই সংসারটাকে টিকিয়ে রাখা। একটা সময়ের পর দেখবে নিজেকে সুনাম করার মতো কেউ থাকে না। নিজেকেই সুনাম করতে হয়, নিজেকেই ইন্সপায়ার করতে হয়, নিজের দুঃখে নিজেই চোখের জল মুছতে হয়। তারপর দেখবে একটা সময়ের পর কি হয় যে হাল ছেড়ে দিলে চলবে না, এটাকেও কিন্তু বুঝতে হয়। ওই জন্যই তো ধৈর্য ছাড়া কিন্তু সংসার জীবন টিকিয়ে রাখা যায় না। আমার আর কি এটা সব দিনের অভিজ্ঞতা। আমি যখনই পড়ে গেছি তখনই কিন্তু নিজেকে একা সামলেছি, সামলে দেওয়ার মতো, মানসিক জোর দেওয়ার মতো। তার সঙ্গে হচ্ছে কি যে টাইমে কিছু একটা থেমে থাকে সেই টাইমে চালানোর মতো আর তৃতীয় ব্যক্তি পায় না। হয়তো বা আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এখন তো আমার প্রচুর আমার ধৈর্য আর পরিশ্রম লাগছে সংসারকে টিকিয়ে রাখতে। এদিকে ডাল, পেঁপের তরকারি আর একটা ডিমের অমলেট এই খাইয়ে কিন্তু ছেলেকে স্কুলে চাপিয়ে দিয়ে আসবো গাড়িতে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চাউমিন করে নিয়েছি, চাউমিন কিন্তু ভরে দিয়েছি। আর এই যে টিফিন কৌটোর মধ্যে যে দেখছো একটা ছোট্ট বক্স আছে, এই বক্সটার মধ্যে কিন্তু সস ভরে দিয়েছিলাম। ও আর কি মিশিয়ে খেয়ে নেবে,
তো চলো বন্ধুরা, এক্সট্রা সস খেতে কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে। এদিকে কিন্তু আমার প্রচুর তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলছি আর কাজগুলো শেয়ার করছি। কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলো তো, কখনো ভাবি যে এই টাইমে কিন্তু মানে আজকে হয়তো আমি ব্লগটা শেয়ার করব না, কিংবা হচ্ছে আজকে কোনো রকমের কোনো ব্লগ শ্যুট করব না, কিন্তু মনের ওই যে ধৈর্য ধরে পরিশ্রম নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার ফিরে আসি। দেখো এখন ছেলেকে খাবার খাইয়ে একেবারে গাড়িতে বসিয়ে দিয়ে এলাম, আর এসে এই যেসব জায়গাগুলো অপরিষ্কার আছে সেই জায়গাগুলো রান্নাঘরে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু কুমড়ো তরকারিটা চাপিয়ে নেব, তারপর একেবারে স্নানে চলে যাব। আসলে পুজোটা ওই যে বললাম দেওয়া হয়নি, পুজোটা দিতেও তো টাইম লেগে যায়। নিজে না খেয়েও থাকলে দেখো ছেলের খাবার, তারপরে হচ্ছে ঠাকুরের সেবা, এইগুলো তো টাইমের মধ্যে করতেই হয়। ছেলেকে ওই যে গাড়িতে বসিয়ে এসেছি, প্রায় হচ্ছে ওই 10টা 10 হবে। তো এই টাইম থেকে শুরু করে একেবারে 5:30 পর্যন্ত বাড়িতে মোটামুটি একাই থাকি, এর মাঝে কাজগুলোকে করে ফেলি। চলো এদিকে কুমড়ো তরকারিটা চাপানো আছে, এই মুহূর্তে আমি চানটা সেরে নিই, এসে তারপরে পুজো টুজো দেবো, গ্যাসটা তখন বন্ধ করে দেবো। তো চলো রান্নাঘরটা তো মোটামুটি পরিষ্কার করে দিলাম, এরপরে খাওয়া দাওয়া করে তারপরে গ্যাসটাকে মুছে দিলে হয়ে যাবে। আর এখন স্নানটা সেরে একেবারে পুজোটা দিয়ে ফেলি। সকালে একেবারে টাইম করতে পারিনি পুজো দেওয়ার জন্য। চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। আজকে এক জায়গায় যাওয়ারও আছে, জ্যাঠা শ্বশুরকে দেখতে যাব, ওনার শরীরটা একটু অসুস্থ। তো চলো এইদিকের কাজগুলো সামলাবো, তারপর তো যাবো, তাই না? এখানে তো তোমরা শুনতেই পেলে যে জ্যাঠা শ্বশুরের শরীরটা একটু অসুস্থ, উনি হসপিটালে ভর্তি ছিলেন, তো ওনাকে দেখতে যাওয়া কিন্তু একেবারেই হয়নি। আর এখন কিন্তু ভাবলাম যে আজকে সময় করতেই হবে, আমি আর মা যাব। মা কিন্তু এদিকে মিটিংয়ে গেছেন, যতক্ষণে ফিরে আসবেন তবেই কিন্তু যাওয়া হবে। সময় যদি সবার জন্য ধৈর্য ধরে বসে থাকতো তাহলে কি না ভালো হতো বলো। কিন্তু দেখবে সত্যি কথা বলতে সময় কিন্তু কারোর জন্য ধৈর্য ধরে বসে থাকে না, আমাদেরকেই সময়ের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। সময় কিন্তু কখন পেরিয়ে চলে যায়, ওই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, আর কোনো রকমেই পাওয়াও যায় না। সত্যি কথা বলতেই সকাল থেকে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু কাজ বাজ এগিয়ে চলছে। আমি কিন্তু একটা টাইমের জন্য কারোর সাথে বসে আড্ডা বা কোনো রকমের গল্প টল্প করার সুযোগও পাই না, সকালে তো একদমই পাই না। তার মধ্যে কি হয়, যখন আমার খাওয়া দাওয়া হয়ে যায় তখন ওই যে আমি তোমাদেরকে অনেক ব্লগেই দেখিয়েছি সোনুদের বাড়ি, তো সোনুদের বাড়ি মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি। স্নানের পর ফ্রেশ হয়ে একটা মোটামুটি ছোট্ট একটা স্কিন কেয়ার করার চেষ্টা করি। মানে ব্যাপার হচ্ছে একটা কোল্ড ক্রিম যেটা হচ্ছে নিভিয়া সফট, আর হচ্ছে একটা সানস্ক্রিন, তো এই দুটো ইউজ করি, বাস এইটুকুর মধ্যেই আমি সীমিত থাকি সবসময়। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে পরিপাটি করে নিয়েছি নিজেকে, স্নান টান করে চুল আঁচড়ে সিঁদুরটা পরে নিয়েছি, কোল্ড ক্রিম ইউজ করে নিয়েছি, সানস্ক্রিনও ইউজ করে নিয়েছি। এরপর কিন্তু একেবারে চলে যাব বোরিংটা চালাতে। বোরিংটা বলতে কি বলতো, এই যে ডাইরেক্ট মোটরটা চালাবো, তারপর ঠাকুরের জল নেব। আমি কিন্তু ট্যাঙ্কি থেকে একেবারে ঠাকুরের জল নিই না, মানে ভালো লাগে না, যেখানে সেখানে তো একটু বাসন টাসন নামানো হয়, সেই কারণে কিন্তু দেখবে কোনো রকমে ওই জায়গা থেকে জলটা না নেওয়াই ভালো। যখনই আমি 1 ঘটি জল নেওয়ার হলেও কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে ট্যাঙ্কিটা চালিয়ে, মানে একদম ডাইরেক্ট বোরিংটা ইউজ করব, তারপর কিন্তু জলটা নেব। তো চলো দেখতেই পাচ্ছ ঠিক এই জায়গা করে কিন্তু একেবারে যে ডাইরেক্ট জলটা আসে সেইটার কলটা, এই জায়গায় কিন্তু বাচ্চারা কি করে জানো তো, অনেক টাইম খুলে রেখে দেয়। তখন দেখি যখন বোরিংটা ইউজ করেছি তখন দেখবো গড়গড় করে জল যাচ্ছে, মানে গড়গড় করে বলা যাবে না, একদম বিনা কোনো বাঁধন মেনে কিন্তু জল একদম ফোর্সে যায়, মানে এই জায়গায় জল কিন্তু প্রচণ্ড পরিমাণে যায়। তো চলো দেখতেই পাচ্ছ এখন কিন্তু একেবারে তুলসী মঞ্চটা ধুয়ে নেব, তারপর কিন্তু তুলসী সেবাটা মোটামুটি হয়ে যাওয়ার পরে ঘরের পুজোটা দিয়ে দেবো। প্রত্যেক দিন দেখো সকাল টাইমে দেখেছি, যে টাইমে আমি পুজোটা দিই না, সূর্যদেব কিন্তু এত সুন্দরভাবে এইদিকে উদয় হন। পূর্ব মুখে বাড়ি তো, ওই জন্য আমার খুবই ভালো লাগে এই টাইমটা, যে টাইমে আমি ঠাকুরের সেবা করি, যে টাইমে আমি তুলসী মঞ্চ ধোয়াধুয়ি করি, যে টাইমে তুলসী গাছে জল দিই, খুবই ভালো লাগে। আর আমাদের ঠাকুর ঘরটাও কিন্তু পূর্ব মুখে, ওই জন্য আমার নিজেকে না প্রচণ্ড পরিমাণের মানে এনার্জেটিক লাগে যখন আমি ঠাকুরের পুজো দিই। যতই আমি না খেয়ে থাকি তবুও কিন্তু ধৈর্য ধরে না খেয়ে থেকেও নিজের সন্তানের জন্য, নিজের ফ্যামিলি মেম্বারের জন্য, এমনকি নিজের ঘর সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য যেই যা পরিশ্রম করি না কেন সমস্ত কিছুই কিন্তু জুড়ে থাকে অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 4টে, এই টাইমে কিন্তু মাকে ফোন করে বললাম আর এখন এই মুহূর্তে জ্যাঠা শ্বশুরের বাড়ি যাওয়া সম্ভব নয়, মানে আমাকে কিন্তু এবার যেতে গেলে একেবারে সন্ধে দিয়ে যেতে হবে, কেন কি এই টাইমটা হচ্ছে আমার ছেলের স্কুল থেকে ফেরার টাইম। মোটামুটি আসে 5:30 টাইমে, কিন্তু কি বলতো কারো বাড়ি গেলে তো একটুখানি টাইম লাগবেই, তো সেই টাইমে কিন্তু ছেলে যখন দেখবে যে তালাটা বন্ধ তখন ওর একটুও ভালো লাগবে না। আর এখন দেখো কাপড় টাপড় তুলে সন্ধে টন্ধে দিয়ে একেবারে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি। এখন আমি কাপড়গুলো ছাদে তুলছি আর এক এক করে কিন্তু হাত থেকে আমার পড়ে যাচ্ছিল, মানে ওই যে ক্লিপটা লাগানো থাকে কোনোটার আবার লাগানো থাকে না। তো চলো বন্ধুরা এখন দেখো ফিরে এসেছি একেবারে সন্ধেটা দিয়ে, ছেলেকে একটু দুধটা গরম করে কমপ্লেন দিয়ে দিয়েছিলাম। এই টাইমে কিন্তু একেবারে রেডি হয়ে তোমাদেরকে টাটা করছি। আর এখন কিন্তু একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি, একদম হচ্ছে ঘড়ির কাঁটায় যখন বাজে ওই 6টা, এই টাইমে কিন্তু আমরা চললাম জ্যাঠা শ্বশুর মশাইয়ের বাড়িতে। আমি, মা আর ছেলে এই 3জন মিলে চললাম। মোটামুটি আর কি বলতো পিছুটান থাকবে না, যেহেতু ছেলেকে নিয়েই চললাম।
ব্লগের লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আসবো। আর আজকে কিন্তু একেবারে ব্লগের শেষ মুহূর্তে এসে তোমাদের কাছে বিদায় নেব। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে আসছি। ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিয়ে জানাচ্ছি সবাইকে টাটা। স্টে হ্যাপি মন, ভালো থেকো, সুস্থ থেকো।